হ্যাঁ, আশিস লাহিড়ী কথা বলছেন? হ্যাঁ। হ্যাঁ স্যার, একটা ব্যাপারে ওই আপনার একটা ইউটিউবে আমি খুব সুন্দর আলোচনা দেখছিলাম রবীন্দ্রনাথের উপরে, সেটা আচ্ছা, দেখে আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, ওই যে রবীন্দ্রনাথের নাস্তিকতা নিয়ে এবং ওর যে একটা মানসিক দ্বিধাগ্রস্ততা, একদিকে বাবার হ্যাঁ, চাপিয়ে দেওয়া এবং নিজের একটা যে এবং হ্যাঁ, হেমন্তবালা দেবীকে লেখা চিঠি আপনি আলোচনা করেছেন। ওই যে আপনার হ্যাঁ। বইটা, ওটার নামটা কি এবং কোন প্রকাশনা থেকে বেরিয়েছে একটু বলবেন আমাকে? ওই ওইটা নাম হচ্ছে রবীন্দ্রনাথের বাস্তবতা। একটা সাব হেডিং আছে, বিজ্ঞানে, দর্শনে, সঙ্গীতে। না, ভুল বললাম। সঙ্গীতে, বিজ্ঞানে, দর্শনে, মানে এই তিনটেই আমার প্রধানত আলোচ্য। আচ্ছা, এটা কোথা থেকে বেরিয়েছে, কোন এটা সাহিত্য সংসদ থেকে। আচ্ছা, সাহিত্য সংসদ। সাহিত্য সংসদ মানে ওদের একটা আউটলেট আছে ওই শ্যামাচরণ দে স্ট্রিটে, কলেজ স্ট্রিটে। ওখানে দেখবেন কথা শিল্প বলে বেশ বড় দোকান। আচ্ছা, আচ্ছা, ওই কফি হাউসের পেছন দিকটা। আচ্ছা। হুম। আচ্ছা। আমার এছাড়া কি খুব ভালো লাগলো যে আপনার আপনার ওই ওটা তো একেবারেই আড্ডার ঢঙেই বলেছি। হ্যাঁ, একটু খুব একটু সুন্দর পরে লেগেছে আমার আমার। মনে হলো, না সেটা ঠিকই, কিন্তু পরে আমার মনে হলো কোথাও কোথাও একটু বেশি লঘু হয়ে গেছে। ওটা বোধহয় উচিত হয়নি। অনেকেই বলছেন ভালো লেগেছে। আমার পরে মনে হলো অতটা লঘু চালে বলার মতো জিনিস তো এটা নয়। হুম। সেইটা সেটা না, আমার আমি পরে আপনার ওটা নিজের মনে। শুনে আমি ওই রবীন্দ্রনাথের যে চিঠিপত্রের অষ্টম খণ্ড সেটা নামালাম হ্যাঁ, ডাউনলোড করে আর কি, তো হ্যাঁ, সেটা হ্যাঁ, পড়ছি। হ্যাঁ। সত্যি হুম। মানে উনি ওই মাদুরাইতে গেছেন এবং সেখানে ওই মন্দির দেখে। অষ্টম না, ওটা বোধহয় নবম। হ্যাঁ, নবম খণ্ড। নবম হ্যাঁ, খণ্ড, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হেমন্তবালা দেবীকে লেখা চিঠি। হেমন্ত বালাজি। আচ্ছা স্যার ওটা একটা আশ্চর্য জিনিস। হ্যাঁ। রবীন্দ্রনাথকে বিশেষ করে ওর মানে ধর্মীয় ভাবনা চিন্তা এবং ওর মনের নানান ওঠা পড়া বিভিন্ন মুড ধরতে হলে ওর চেয়ে ভালো মানে একটা খণ্ডে ওর চেয়ে ভালো বই আর নেই। অসাধারণ, অসাধারণ। এবং এটা ওর শেষ বয়সে গিয়ে দি রিয়েলাইজেশন হ্যাপেন্ড। হ্যাঁ, শেষ বয়সে সবই এইগুলো তো রবীন্দ্রনাথের শেষ, মানে ধরুন 30-31 সালের পর থেকে আমার তো মনে হয় হি বিকেম এ নিউ ম্যান। হি বিকেম আ নিউ ম্যান। হুম। অন্য ধরনের কথা বলছেন। আগে এইসব কথা বলেননি তা নয়, কিন্তু তখন যে সাহসের সঙ্গে, যে দৃঢ়তার সঙ্গে হ্যাঁ, বলছেন বলছেন। কথাগুলো, সেটা মানে আগে ওর গলায় আমরা শুনিনি। আগে উনি অনেক কিছুই বলেছেন, একটু রাগঢাক করে, ওর যেরকম স্বভাব আর কি, হুম। খুব প্রত্যক্ষ বিদ্রোহ না করে। হুম। কিন্তু এখানে বিশেষ করে আপনি দেখবেন ওইটার মধ্যেই আছে ওই যে সাউথ ইন্ডিয়াতে গিয়ে, হ্যাঁ, ওই ওই মাদুরাই। মন্দিরে গিয়ে, হ্যাঁ, হ্যাঁ, ও ও কিসব গয়না মাদুরাইতে, দেখাচ্ছে। উনি বাবা সেটা নিয়ে যে ভাষায় বলেছেন, মানে এটা তো হ্যাঁ। এক ধরনের অশ্লীলতা। হুম। এইরকম আমাদের মতো দেশে সেখানে তুমি সোনার তাল দেখাচ্ছ ঈশ্বরের নাম করে। হুম। এই যে যেরকম তাকে এত লোক শ্রদ্ধা করছে, খাতির করছে, পা হ্যাঁ। ধুইয়ে দিচ্ছে, এই যে এর মধ্যে যে একটা অ্যাবসার্ডিটি আছে, এটা মানে আনএথিক্যাল তো ছেড়েই দিলাম, ইট ইজ সামথিং অ্যাবসার্ড। হুম। এই অ্যাবসার্ডিটিটাকে উনি যেভাবে হিট করেছেন, হুম। এটা কিন্তু আগে করেননি। আগে করেননি। একেবারে সে প্রথম যুগে কিছু কিছু করেছেন, চতুরঙ্গ উপন্যাসে আছে, কিছু হ্যাঁ। কিছু কবিতাতেও আছে, কিন্তু এইরকম ফোর্থ রাইট, এইরকম আমি আমি অন্তত রবীন্দ্রনাথের প্রথম দিকের, কেন মাঝ বয়সের লেখাতেও নেই। মাঝ বয়সে তো একটা সময় তো উনি একটু কনজারভেটিভ হয়ে কনজারভেটিভ গেছিলেন, হয়ে গেছিলেন, রাইট, একদম। সেটা থেকে আবার বেরিয়েও এলেন, বেরিয়ে এটাও এলেন, ঠিক। হ্যাঁ। মানে উনি জীবনের ওঠা পড়াটা বোঝা খুব দরকার। হ্যাঁ। একটা যে লোক 80 বছর বেঁচেছে, ওই লেভেলের একটা চিন্তাশীল মানুষ, সে হ্যাঁ। তো কখনো লিনিয়ার ওয়েতে এগোতে পারে না, না। উনি তো একটা জায়গায় লিখেও ছিলেন অক্সফোর্ডে কোথাও যে মাই বিগেস্ট কনসিস্টেন্সি ইজ মাই ইনকনসিস্টেন্সি। হ্যাঁ, ঠিক কথা। বারবার নিজের মত পাল্টেছেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এটা। অনেক সময় রসিকতা করতেন। ওর ওই দ্বারকানাথ ঠাকুরের সম্বন্ধে একটা কথা ছিল যে বাবু বাবু চেঞ্জেস হিজ মাইন্ড। কে একজন ওর জীবনী লিখতে গিয়ে বলছিল, তিনি খুব খামখেয়ালি ছিলেন, এই বললেন সকালবেলা বেরোবো, তারপরে বললেন না বেরোবো না, এরকম আর কি। তো এই যে বাবু চেঞ্জেস হিজ মাইন্ড, এইটা নাকি উনি নিজের ক্ষেত্রে খুব ব্যবহার করতেন রসিকতা করে, যে বুঝলে তো, বাবু চেঞ্জেস হিজ মাইন্ড। হ্যাঁ। এটা এটা খুবই বলতেন, এবং এটা তো সারা জীবনই হুম। এটা এটা হতে বাধ্য। একটা হ্যাঁ। মানুষ সারা জীবন একটা জিনিস আঁকড়ে বসে থাকবে, হ্যাঁ। চারপাশে জগৎ বদলে যাচ্ছে, এ তো হতে পারে না। না, না, কিন্তু আমরা তো সেভাবে দেখি না, আমাদের তো না প্রধানত সেভাবে। গুরুবাদী দেশ। হ্যাঁ। আমরা একটা মানুষের তার এমনকি যে সেদিন যে কথাটা আমি বলিনি, অনেক সময় নিয়ে নিয়েছিলাম বলে, যে 1914 সালে রবীন্দ্রনাথ তো
মানে রীতিমতো মেন্টাল ডিপ্রেশনে চলে গিয়েছিলেন। হ্যাঁ, হ্যাঁ। এবং উনি লিখিতভাবে বলছেন, ওই রতীশ ঠাকুরকে লেখা চিঠিতে আছে 2 নম্বর খণ্ডে, হ্যাঁ। যে একটা সবসময় আত্মহত্যার ইচ্ছা লোকের প্রতি, এবার এমন কথাও বলছেন, আমি বৌমার প্রতি যাকে উনি অত স্নেহ করতেন, সেই প্রতিমা দেবীর প্রতি উনি লিখছেন, আমি এমন আচরণ করেছি, তুই বৌমাকে বলিস, বুঝিয়ে বলিস যে এ লোক সেই লোক না। এখন আমার সিম্পল প্রশ্ন, যে লোক প্রথম এশিয়ান হিসেবে 1 বছর আগে নোবেল প্রাইজ পেয়েছে, সেই লোক বলছে, ওই চিঠিতেই আছে, যে আমার মনে হচ্ছে আমি জীবনে কিছুই করিনি, যা আমার করা উচিত ছিল সেসব কাজ কিচ্ছু করিনি, আমার সারা জীবন ব্যর্থ। এ কি ব্যাখ্যা আছে বলুন? আমরা যাকে প্রাপ্তি বলি, মানে প্রথম নোবেল প্রাইজ পাচ্ছেন এশিয়া থেকে একজন মানুষ, 1 বছরের মধ্যে বলছেন আমার মনের মধ্যে বিপুল হতাশা, আমি কিছুই করতে পারিনি, জমিদারির জন্য কিছু করতে পারিনি, শিক্ষার জন্য কিছু করতে পারিনি, সব দিকে আমি ব্যর্থ। সেটা বোধহয় আশ্চর্য যে লাগে কোনো না বড় কি? শিল্পীর মধ্যেই থাকে, না হলে এই এটা শুধু শৈল্পিক ব্যর্থতার কথা কিন্তু উনি বলছেন না, আমার কাছে সেটাই স্ট্রাইক করেছিল, যে মানে সামাজিক কর্তব্য, সেইটা আমি করতে পারিনি, যে আদর্শের কথা আমি মুখে বলি, এই শিক্ষা নিয়ে বলেছেন। যে এই ব্যাপারটা ওকে বলে শুধু নয়, অজিত কুমার চক্রবর্তীকে একটা চিঠিতেও একটু লাইটলি, যে একটা লোক যদি সবই একসঙ্গে করবে ভাবে, তখন দেখা যায় কিছুই হচ্ছে না, আসলে আমি কবি, আমার উচিত সাহিত্য নিয়ে থাকা, এই এত কাজে জড়িয়ে এটা বলেছেন, কিন্তু তারপরেও তাই করেছেন, সেটা তো হবেই। এটা তো ওই লেভেলের একটা মানুষ তো শুধু নিজের কর্ম নিয়ে, মানে এই লেখালেখি নিয়ে তো ব্যস্ত থাকতে পারে না। কিন্তু এইখান থেকে যে কন্ট্রাডিকশনটা জন্ম নিচ্ছে, যে কোনো বড় আর্টিস্ট কোথাও একটা মৌলিক কন্ট্রাডিকশন আছে, এইটা আমার কেবলই মনে হয়। তো সেইটা যে যাক, আপনার সঙ্গে কথা বলে একটু ভালো লাগলো। সচরাচর এইসব বিষয়ে একটা জিনিস বলছি, সেটা হচ্ছে যে ওই হেমন্তবালা দেবীকে চিঠিতেও যেটা বলছেন, মানে ইন জেনারেল আমার মনে হয় যে রবীন্দ্রনাথের যে ঈশ্বর ভাবনাও, আমি জীবন দেবতা বলে উনি যাকে বলছেন আর কি, সেটা কিন্তু মানুষের অন্তরের দেবতা, মানে সেটা ওর ভেতরকারই ওর মধ্যে রয়েছে। নিশ্চয়ই, হ্যাঁ নিশ্চয়ই, তাদের কোনো সত্তা, ওর ভেতরেরই একটা সত্তা, মানে একটা প্রজেকশন বলা যায় নিজের ভেতরে। আচ্ছা, আপনি এই যে জগদীশ ভট্টাচার্য মনে করুন, বা সম্প্রতি দেশ পত্রিকায় রজতকান্ত রায় যে লিখছিলেন তিমির অবগুণ, এই যে ওরা রবীন্দ্রনাথের যে জীবন দেবতাকে যেভাবে দেখেছে, একটা মানে কবি মানুষই, যদি রজত বাবুটা সত্যি কথা বলতে আমি খুব মন দিয়ে পড়িনি, জগদীশ ভট্টাচার্য খুবই আমার কাছে আছে, প্রায়ই পড়ি। এখন তপব্রত ঘোষও তো সেটাকে ওর মাস্টারমশাই ছিলেন জগদীশ বাবু, তো সে তো তা নিয়ে তিনিও প্রচুর কাজ করেছেন, প্রচুর গান কবিতা যেভাবে দেখিয়েছেন, যে কাদম্বরীর স্মৃতির দ্বারা স্পৃষ্ট হচ্ছে, সেটা খুব রিমার্কেবল আমার কাছে মনে হয়। আচ্ছা, আমার কাছে ওই থিসিসটা খুব গ্রহণযোগ্য মনে হয়। আচ্ছা, গ্রহণযোগ্য মনে হয়। আমার সেই সঙ্গে এটাও মনে হয়, মানে ওটা নিয়ে যে অন্য রকম, যে একেবারে মানে কুৎসিত কতগুলো কার্নাল ব্যাপারের দিকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, ব্যাপারটা কিন্তু সেরকম ছিল না। জগদীশ বাবু যেটা বলছেন ওটাকে মিউজ হিসেবে ব্যাখ্যা করছেন, যে ওই অল্প বয়সে যখন ওকে মানে ওর লেখক হিসেবে কোনো প্রতিষ্ঠা নেই, তখন ওই মহিলার কাছে যাচ্ছেন, তিনি আসলে ওকে উৎসাহ দিচ্ছেন, কিন্তু আসলে টিজ করছেন, কিচ্ছু হচ্ছে না, তোমার গানের গলা কিচ্ছু না, তোমার গায়ের রং কালো। এর মধ্যে দিয়ে যে একটা অদ্ভুত সম্পর্ক গড়ে উঠলো, যে যেখান থেকে উনি বুঝতে পারছেন যে ইনি আসলে আমার এটাকে উৎসাহিত করছেন, আমার জিনিয়াসটাকে। কিন্তু এটাকে ওই পরবর্তীকালে কেন এখনো ওই রঞ্জন বাবু টাবুরা যা করেন, ওটা একটা কুৎসিত ইন্ডাস্ট্রি, একটা কারখানা, পণ্য করে সেটাকে একটা একেবারে। অথচ মানে দুঃখের কথা এইটা যে কি পরিমাণ লোক ওইসব বই কেনে, এবং তারা এই নিয়ে বলবেন। আপনার যে আরেকটা লেখার কথা আপনি ওখানে উল্লেখ করেছিলেন সুকান্ত চৌধুরীর ইয়েতে, ওটা ইংরেজিতে, ওটা ওই কেমব্রিজ কম্পানিয়ন টু টেরর বলে বেরিয়েছে। ওটা কি নিয়ে লিখেছিলেন আপনি? ওখানে একেবারেই সঙ্গীত নিয়ে, মানে গানের সুর নিয়ে লিখেছিলাম। আমার নিজের এটাও একটা, আমার কেবলই মনে হয় যে রবীন্দ্রনাথের
গান নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা মূলত কিন্তু গানের কবিতাটা নিয়েই আলোচনা করি, কথায় বলি। এই হ্যাঁ, শঙ্করবাবুকে আমি উনি পরিষ্কার বলেছিলেন আমাকে যে আমি তো সঙ্গীত, আমি সরাসরি জিজ্ঞাসা করেছিলাম, উনি বললেন যে দেখুন সঙ্গীতটা তো আমি ঠিক কোনোদিন আমার মধ্যে, যদিও ওর দাদা সত্য উনি বললেন আমাকে যে দাদা আমাদের নিয়ে বসতো, সত্যপ্রিয়দা ভালো গান গাইতেন, যে কিন্তু শঙ্করবাবু নিজে বলেছিলেন এটা ঠিক যে সুরের সঙ্গে না মিলিয়ে দেখলে এই আলোচনাটা। একজন হচ্ছে, তার নাম হচ্ছে কবির সুমন, সে রবীন্দ্রনাথের সুর ব্যাপারটা নিয়ে ভীষণ, হ্যাঁ কবির সুমন খানিকটা করেন, কিন্তু তার আগেও মানে যার কথা আমার এই বইতে আছে অরুণ ভট্টাচার্য। আমার ধারণা এই বিষয়ে যদি পায়োনিয়ার কেউ থাকেন তিনি হচ্ছেন অরুণ ভট্টাচার্য। ওর ওই এক সময়, কিছু মনে করবেন না, আপনার বয়স কত? আমার বয়স 26 বছর। ওহ, তাহলে তো প্রশ্নই ওঠে না। অরুণ ভট্টাচার্য উত্তরসূরি পত্রিকা বার করতেন, উনি নিজে একজন বেশ ভালো মাপের কবি ছিলেন, একই সঙ্গে ওর রীতিমতো ওস্তাদি তালিম ছিল, উনি একেবারে আসরে বসে উনি আত্মা হোসেন খান কাছে মানে গান্ডা বেঁধে গান শিখেছিলেন, এবং একই সঙ্গে কবি কাব্য সাহিত্য তো ছিলই। তো উনি পরে শৈলজরঞ্জন মজুমদারের কাছে রবীন্দ্রসঙ্গীতও শিখেছিলেন। তো ওর একটা একেবারে অন্য ইন্টারপ্রিটেশন ছিল এই রবীন্দ্রনাথ, যে কথাটা আমি বললাম সেটা খানিকটা ওরই কথা, যে এই শুধু সুরটাকে বিশ্লেষণ করে কিন্তু রবীন্দ্রনাথকে অনায়াসে তার কোথায় ইউনিকনেস সেটা দেখিয়ে দেওয়া যায়, এবং তা নিয়ে উনি বেশ কয়েকটা প্রবন্ধ আমাদের ছোটবেলায় আমরা খুব পড়তাম, তো ইদানিংকালে সেগুলো আবার ছাপা হয়ে বেরিয়েছে, এবং মুশায়েরা থেকে ওই অরুণ ভট্টাচার্যের এক্স্যাক্টলি নামটা আমার মনে পড়ছে না, রবীন্দ্র সুরের কিছু একটা এরকম নাম, দেখে বলতে হবে। সত্যজিৎ রায়ের একটা চমৎকার প্রবন্ধ আছে রবীন্দ্রসঙ্গীত বিষয়ে, যেখানে সত্যজিৎ রায়ের প্রবন্ধটা চমৎকার ঠিকই, ওটা নিয়ে আমার একটু দু একটা জায়গায় একটু অস্বস্তি আছে, উনি যেভাবে বলেছেন। ওই লেখাটা ঘটনাচক্রে আমরা তো খুব অল্প বয়সে পড়েছিলাম, তো ওইটা আবার একজন ইংরেজি করেছিলেন, তো সেইটা কাকে জান খুব নাম করা কোনো প্রকাশককে দিয়েছিলেন, যে তারা কি করে আমার খোঁজ পেয়েছিল জানি না, তারা আমাকে বলেছিল এটা যদি একটু দেখে আপনার মতামত দেন। তো আমি খুব ক্যাজুয়ালি প্রথমে নিয়েছিলাম যে সত্যজিৎ রায়ের লেখা, ও আর কি আছে, কিন্তু দেখতে গিয়ে দেখলাম অনুবাদটা প্রথমত বেশ গোলমেলে ছিল, আর সত্যজিৎ রায়ের নিজের মানে কনসেপ্ট নিয়ে আমার দু একটা জায়গায় তখন একটু খটকা লেগেছিল, বিশেষ করে ধ্রুপদাঙ্গ গান নিয়ে উনি যেসব উদাহরণ দিয়েছিলেন, মানে সেগুলোকে উনি রবীন্দ্রনাথের, যেটা আমি বলি যে ধ্রুপদাঙ্গের গানে পাক্কা ধ্রুপদ গাইছেন তিনি, হিন্দি কথাগুলো নিচে নিচে বাংলা বসিয়ে দিচ্ছেন, তো সেখানে সুরকার হিসেবে রবীন্দ্রনাথের কন্ট্রিবিউশন কতটুকু। এইটা যদি সত্যজিৎ বাবু যেটা বলছেন, অনেকেই যেটা বলেন, আমারও কিছুটা মনে হয় যে ওইটাকে যখন উনি বাংলায় আনছেন, ওই সুরে, ওই তালে, ওই মাত্রায় কথা বসানো, সেটা কিন্তু অত্যন্ত দুরূহ কাজ। যারা গান বাজনা করে তারাই বলেছে আমাকে, যে কাজে সেটার কৃতিত্ব যে অনেকখানি, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু রবীন্দ্রসঙ্গীত আমি যেটা বুঝি যেটা ইন্টিগ্রাল জিনিস, সেখানে কথা সুর এমন ভাবে পরস্পরের সঙ্গে জড়িয়ে আছে যে তাকে অনেক সময় মানে আইসোলেট করা যায় না, সেই জিনিসগুলো কি ওই ধরনের গানে আছে? এইটা আমার মনে হয় সত্যজিৎবাবু, মানে মনে হয় আরো কিছু ভাবার অবকাশ ছিল এখানে, আদারওয়াইজ অতি চমৎকার, খুব সুন্দর ভাবে। সে তো ওরা তো গানেরই বাড়ি, হ্যাঁ ওরে বাবা, এমনকি ও স্ত্রীও তো ভালো গান গাইতেন, বিজয় রায় তো রেকর্ড আছে, অতি চমৎকার গানের গলা। তবে সত্যজিৎ রায়, সুভাষ চৌধুরীকে আপনি নিশ্চয়ই চেনেন, বিখ্যাত ক্রিটিক। হ্যাঁ বাবা, তাকে একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে হেমন্ত মুখোপাধ্যায় রবীন্দ্রসঙ্গীত উতরোয় না, ভালো হয় না, সেটা লোয়েস্ট কমন ডিনোমিনেটরের জন্য ঠিক আছে, অ্যাপিল করে। আমার এটাতে খুব আঘাত লেগেছিল। আমি ব্যক্তিগতভাবে রবীন্দ্রনাথ, আমার অবশ্য আপনাকে সত্যি কথা বলবো, প্রায় এইরকমই হেমন্ত বাবুর মতো ওই রকম কণ্ঠ, ওই রকম উচ্চারণ আমি 100 বার মানছি, ও জিনিস ওর কাছাকাছি যাবার কেউ নেই, 100 বার আমি স্বীকার করি। কিন্তু রবীন্দ্রসঙ্গীতের ভেতরটা আমার অনেক সময় কোনো গানে, যেমন ওর একেবারে যে আষাঢ় সন্ধ্যা ঘনিয়ে এলো,
ওর একেবারে প্রথম দিকের রেকর্ড, সে তো অতুলনীয়, সর্বশ্রেষ্ঠ মার্গের গাওয়া। কিন্তু পরের দিকের বহু গানেই আমার মনে হয়েছে উনি ভেতরটা ছুঁতে পারছেন না। গলা অসাধারণ, সুর উচ্চারণ এ তো ছেড়েই দিন, অতুলনীয়। আমার কেবলই মনে হয়, যেমন ধরুন ওই যে মানে বিখ্যাত গান শুধু তোমার বাণী নয় গো, ওটার সুরটা তো ওরকম নয়। ওটাতে তো অনেক ছোট ছোট টপ্পার কাজ আছে, ছোট ছোট সুরের ধাক্কা আছে। উনি সেগুলো একেবারে প্লেন ফ্ল্যাট করে দিয়েছেন। অত সুন্দর গলা, শুনলে যে কোনো মানুষের ভালো লাগবে। কিন্তু যেই আপনি ওর আসল সুরটা একটু শুনবেন, যেটা নীলিমা সেনের অনেকের গলাতেই আছে, সেটা কিন্তু একেবারে অন্য রকমের। সেইটা ঠিক। আবার কিছু কিছু গানে এটা ঠিকই, চলে যায় মরি হায়, এক্ষুনি মনে পড়ছে ওই রকম, ওই গান ওইভাবে আর কে গিয়েছে। তবে সাধারণভাবে আমি এটা আমার মনে হয় যে অত সুন্দর গলা, সব ভালো, সমস্তই ভালো, ভেতরকার কি একটা আমার মনে হয়, জানি না, একটু আন্ডারস্ট্যান্ডিং কিছু ছিল কিনা। যেমন ধরুন কিছু কিছু গানে ওই যে নদী আপন বেগে পাগল পাড়া, হ্যাঁ এটা তো অ্যাকচুয়ালি বৈপরীত্য দেখাচ্ছে। নদী আপন বেগে আর আমি স্তব্ধ চাপার তরু, মানে একটা পাগল পাড়া ছুটে চলেছে আর স্তব্ধ চাপার তরু, এই যে একটা মানে ডায়ালেকটিক্যাল ডায়ালগ, এইটা কিন্তু ওর গানে আসে না। উনি ওই এক টানা এক লয়ে একভাবে গানটা গেয়ে, অপূর্ব লাগে কানে শুনতে। শোনার দিক থেকে কিছু বলছি না, কিন্তু রবীন্দ্রনাথের ভেতরের জিনিসটা সেটা উনি বুঝতে পারেননি বলে মনে হয় আপনার। ইন্টারপ্রিটেশনটা ঠিক হয়নি, হেমন্ত মুখোপাধ্যায়ের ইন্টারপ্রিটেশন অফ দ্য সং। আমার সেইটা মনে হয়, সেইটা মনে হয়। কিন্তু এটা ঠিকই যে ওই রকম গলা, ওই রকম সুর, সত্যি একটু অকল্পনীয়। এটা আমি 100 বার স্বীকার। ইনফ্যাক্ট এই যে আমি ইংরেজি লেখাটার কথা বললাম, যেটা ওই সুকান্ত বাবুর বইতে আছে, তো ওইটা পড়ে আমার ছোট ভাই, ও এমনি ইঞ্জিনিয়ার ছিল কিন্তু খুব ভালো গান বাজনা জানতো, মারা গেছে হঠাৎ 2 বছর আগে। তো ও পড়ে এইটাতে খুব আপত্তি জানিয়েছিল যে তুই এখানে এতজন মানে গায়ক গায়িকা নিয়ে আলোচনা করেছিস, তুই হেমন্ত মুখোপাধ্যায়ের নামটাও করিসনি। আমি দেখ, করতে হলে কিন্তু এই কথাটা বলতে হতো যে আমি 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 খুবই হেমন্তর গান আমি নিজেও এখন মানে অনেক সময় শুনি, কিন্তু যতবার শুনি আমার এই ধারণাটাই হয় যে এর যা বিরাট পসিবিলিটি ছিল রবীন্দ্রনাথের গানের দিকে, যেটা বিশেষ করে প্রথম দিককার গানে ছিল, চোখে আমার তৃষ্ণা, এসব তো অপূর্ব গাওয়া। কিন্তু পরের দিকে যেসব গান যেগুলোতে উনি বেশি জনপ্রিয় হলেন, আমার মনে হয় সেখানে কিন্তু উনি ওই পুরনো ঢং থেকে একটু সরে এসেছিলেন। যেটা কোথাও একটা কোনো ইন্টারভিউতে উনি বলেও ছিলেন যে প্রথম দিকে লোকে আমাকে ছোট পঙ্কজ বলতো। তো সেইটা আমি সচেতন ভাবে ওইখান থেকে বেরিয়ে আসতে চেয়েছিলাম, বেরিয়ে এসেও ছিলাম। আমার কেমন জানি না মনে হয় যে ওই বেরিয়ে আসতে গিয়ে ওই পুরনো ঢংটাকে উনি সচেতন ভাবে মানে অ্যাভয়েড করেছিলেন। তাতে আমার মতে ফল ভালো হয়নি। এখন এটা তো এগুলো দেখুন সাবজেক্টিভ হতে বাধ্য, আপনার সঙ্গে না মিলতেই পারে, কিন্তু এরকম আমার মনে হয়। আমি ওর অসম্ভব গুণগ্রাহী, কিন্তু উইথ দিস রিজার্ভেশন, এই আর কি।